দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজাহানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। সরকারের 100 দিন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি। দৈনিক সমকাল, সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল। দৈনিক যুগান্তর, শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসের তদন্ত শেষের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। কালের কণ্ঠের শিরোনাম, দলের প্রার্থী হতে তৃণমূলের ভোটে জিতে আসতে হবে, নির্বাচন ব্যবস্থার সংস্কার, কারাগারেও তৎপর দরবেশ। বাংলাদেশ প্রতিদিন, অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি, তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম। দৈনিক ইত্তেফাক, সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। মানব জমিন, মহাখালীতে তুলকালাম, রেল সড়ক অবরোধ, ট্রেনে হামলা, রক্তাক্ত যাত্রী, দল গঠনের প্রক্রিয়ায় ছাত্র আন্দোলনের নেতারা। সময়ের আলো, রক্তের দাগ নিয়ে ট্রাইব্যুনালে, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এখনও অনুপস্থিত। দেশ রূপান্তর, সেদিনের রাজাধিরাজ আজ, মুজিব শতবর্ষে টি-শার্ট এখন নিতে চায় না কেউ। খবরের কাগজ, ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রীরা, মহাখালীতে অবরোধ তুলকালাম। যায় দিন, ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রী উপস্থিত সহ 13 জন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে। দিনকাল, গণঅভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি, 4 বছর বা তার কম সময় থাকতে পারে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। ইনকিলাব, খুনিদের বিচার শুরু। গণহত্যার বিচার শুরু, দৈনিক জনকণ্ঠের শিরোনাম। ডেঙ্গু পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে, বাড়ছে মৃত্যু ও আক্রান্ত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, আল জাজিরার সঙ্গে সরকারের সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। আমরা যদি শেষ শিরোনামটি কথা বলি যে কতদিন থাকবে সরকার, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, তো এই আল জাজিরার যে সাক্ষাৎকার মাননীয় প্রধান উপদেষ্টার, এ ব্যাপারে কি বলবেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। গতকালকের সারা দেশের রাজনীতি এবং রাজনীতির বাইরে এইটাই আলোচনা, মূল আলোচনার বিষয়টা ছিল এটা। কারণ হলো যে প্রথমত মানুষের দৃষ্টিটা হচ্ছে যে পরবর্তী নির্বাচন কবে হবে এই সম্পর্কে স্পষ্টত এবং দায়িত্বশীল জায়গা থেকে জানা। নির্বাচন সম্পর্কে এর আগে সরকারের বিভিন্ন জায়গা থেকে একাধিক দায়িত্বশীল লোকজন কথা বলেছেন এবং কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই তারা তাদের বক্তব্য প্রত্যাহার করেছেন, কেউ ব্যাখ্যা দিয়েছেন এবং সবাই বলেছেন যে এই কথাটি বলবেন প্রধান উপদেষ্টা। তো গতকালকে তার এই বক্তব্যটা এসেছে আল জাজিরার সাক্ষাৎকারের ভেতর থেকে, তিনি কপ সম্মেলনে গিয়েছিলেন সেখান থেকে। এবং তার আগের দিন তিনি আলোচনায় বেশি এসেছে এই কারণে যে আগের দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তো জাতির উদ্দেশ্যের সেই ভাষণে এবং এই যে আল জাজিরার ইন্টারভিউতে যে ফোকাস যে জায়গাটা, তার সাথে কিন্তু ওই বার্তাটা তার ভাষণের মধ্যে ছিল না। সুতরাং এটি এক ধরনের রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক অঙ্গন এবং রাজনীতি সচেতন মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি করেছে। আগের দিন ভাষণ দিলেন এবং মানুষের অন্যান্য জায়গাগুলোতে সংস্কারের পাশাপাশি নির্বাচনটি কবে হতে পারে এই বিষয়ে একটা তথ্য মানুষ জানতে চায়। সুতরাং সেখানে না থাকলো না, এখানে কেন হলো? তো আমরা আমাদের দেশের, আমি যেটা মনে করি যে একটা দেশ এটা পরিচালিত হওয়া উচিত রাজনীতিবিদদের মাধ্যমে। শুধু যে রাজনীতিবিদরা চালাবে আমি সেটি বলছি না। আপনার যখন টিম ওয়ার্কটা করবেন, একটা টিম যখন আপনি করবেন, টিমের মধ্যে নানা সেকশনের মানুষ থাকবে, কিন্তু রাজনীতিবিদদের অংশগ্রহণটা নিশ্চিত করা দরকার। এবং গত 15 বছরে আমরা সরকারের সঙ্গে যে জায়গাগুলোতে আমাদের ভিন্ন মত ছিল, মানুষের আক্ষেপ ছিল, তার একটা বড় জায়গা ছিল
আমাদের যে সংবিধান আমাকে রাষ্ট্রের মালিক হিসাবে স্বীকৃতি দিয়েছে, ভোটের অধিকার দিয়ে, ভোটের অধিকারটা দিয়েছে, এই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমাদেরকে নানাভাবে কলা কৌশল করে, রাষ্ট্র শক্তি প্রয়োগ করে, কখনো কখনো চালাকি করেও আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সুতরাং এবারের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তার মধ্যে আমি মনে করি যে মেজরিটি মানুষের প্রত্যাশার জায়গাটা ছিল যে আমাদের এখানে ভোটের পরিবেশটা আমি ফিরিয়ে পাবো, এবং একই সাথে অন্যান্য যে সুশাসন, দুর্নীতিমুক্ত এই বিষয়গুলো ছিল। কিন্তু যখন আপনি একটা রাষ্ট্র গণতান্ত্রিক কাঠামোর মধ্যে গিয়ে দাঁড়ায়, একটা রাষ্ট্র যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ানোর চেষ্টা করে, তার অন্যান্য অর্গানগুলো যখন দাঁড়িয়ে যায় এবং সেগুলো যখন কাজ করা শুরু করে, তখন কিন্তু মানুষের অধিকারের জায়গাটা আরও প্রশস্ত হয়। সুতরাং প্রথম জায়গাটা হলো যে আপনার ভোটাধিকারটাকে এনশিওর করা। মানে এই জায়গাতেই আমি যদি একটু প্রাসঙ্গিক একটি শিরোনাম আপনাকে পড়ে শোনাই। প্রথম আলোতে শিরোনাম হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি। 100 দিনের সালতাম আমি। টিআইবি বলেছে দায়িত্ব বাস্তবায়নে রোডম্যাপ নেই অন্তর্বর্তী সরকার। এই যে আপনি যে কথাগুলো বললেন তার সাথে মিলে যায়। এবং এর আগে যারা এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করেছেন তারাও এই বিষয়গুলো কিন্তু বলছেন। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, এটি আমি সব জায়গায় বলি, জি, মানে মিডিয়াতে বলি, মিডিয়ার বাইরে বলি, এখন পর্যন্ত সরকারের দৃষ্টিটা হচ্ছে শহরের কিছু এলিটকে ফোকাস করে, শহরের কিছু এলিটকে ফোকাস করে। বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের যে মানে আলোচনার যে বিষয়বস্তু সরকারের মাথার মধ্যে সেটা আছে। মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে ইস্যুগুলো সরকারের আলোচনার মধ্যে, ভাবনার মধ্যে সেগুলো আছে। আবার এই সরকারকে যারা পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করে বলছে, আমরা বাইরের থেকে যারা এটিকে চাপ প্রয়োগ করে বলে আমরা ধরে নিচ্ছি, তাদের আলোচনার মধ্যেও যে শুরুটা হয়েছিল বৈষম্য বিরোধী, সেই বৈষম্যের জায়গাগুলোতে আপনি ঠিক উত্তরবঙ্গের ছেলে, আপনি এই মুহূর্তে যদি এটি আমি গতকালকে কয়েকটা জায়গায় বলেছেন যে আপনি গ্রামের মানুষের যে ইস্যুগুলো আছে, গরিব মানুষের যে ইস্যুগুলো আছে, শহরের গরিবের যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোকে আপনি যদি অ্যাড্রেস না করেন, আপনি এখানে সংস্কার কমিশন যতগুলোই করেন না কেন, এই সংস্কার কিন্তু সাস্টেনেবল হবে না। মানুষ যে পণ্যটিকে আমাদের বাজারে আমরা দেখি, ভোগ্য পণ্যের ক্ষেত্রে অনেক বিজ্ঞাপন দিয়ে অনেক টাকা খরচ করে, পণ্যের থেকে বিজ্ঞাপনের পেছনে বেশি ইনভেস্ট করে, তারপরে যে পণ্যটি বাজারে আনে, ক্রেতা বা ভোক্তা যদি ওই পণ্যটি গ্রহণ না করে, ওই পণ্যটি কিন্তু বাজার থেকে চলে যায়, নিয়ে যেতে বাধ্য হয়। মার্কেটিং পলিসির একটা জায়গা। তো আপনি যদি মানুষ যে বিষয়টা আপনার গ্রহণ না করে, আপনি যত চেষ্টা করেন সেই চেষ্টা কোনো সফল হবে না। আমি এই জায়গাটায় সরকারের টিম ওয়ার্ক তারা গড়ে তোলার চেষ্টা করছে, এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। আবার তাদের সীমাবদ্ধতাটুকু আমরা জানি, তাদের সক্ষমতাটুকু আমরা জানি। একটা বিধ্বস্ত অবস্থায় তারা দায়িত্বটা গ্রহণ করেছেন, মাত্র 100 দিন তারা পার করেছেন, এর মধ্যে কি পেলাম না এটি আমরা হয়তো বলবো। আমি কালকে একটা জায়গায় বলেছিলাম যে একজন অপরাধীর সন্তানের কাছে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাবাটা কেমন, সেও কিন্তু বলবে আমার বাবা পৃথিবীর সেরা ভালো বাবা, আমার বাবা পৃথিবীর সেরা বাবা। কিন্তু রাষ্ট্র যিনি চালান, শাসক যিনি, তাকে আমি এক কথায় বলবো না উনি খুব ভালো শাসক। তার সীমাবদ্ধতাগুলোর কথা বলবো, তার যে তার কাছে আমার প্রত্যাশার কথা বলবো। সে যদি ভুল করে সেই ভুলটা আমি ধরিয়ে দেব। তো এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় সমন্বয়হীনতা আছে, আবার চাপটাও কখনো কখনো অস্বাভাবিক। এই জায়গায় যদি আপনাকে একটু থামিয়ে দিয়ে একটা প্রশ্ন করি, এই যে সমন্বয়হীনতার কথা বললেন আপনি, মাননীয় প্রধান উপদেষ্টা গত পরশু তার ভাষণে যে বললেন যে এখন সর্বত্র দাবি দেওয়া উৎসারিত হচ্ছে, রাস্তা অবরোধ করা হচ্ছে, আমি চাই যে আপনারা এইটা না করে সরাসরি আবেদনপত্র যেভাবে দিতে হয়, যেভাবে দাবি দেওয়া করতে হয় সেটা করেন। কিন্তু গতকাল তিতুমুর কলেজের ছাত্রছাত্রীরা, মানে শিক্ষার্থীরা যে আন্দোলনটি করলেন, মানে তাদের প্রতি সহমর্মিতা স্যালুট করেও বলি, কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে এই যে দাবি আদায়ের যে কর্মসূচি, এটা তো আগেও ছিল, এখনো আছে, তাহলে বৈষম্যটা দূর হলো কোথায়? এটাকে আমি একাধিকভাবে ব্যাখ্যা করবো আর কি। জি, প্রথমত যে অ্যাপ্রোচটার মধ্যে স্মারকলিপি দিয়ে যান, এর মধ্যে একটা এনজিও অ্যাপ্রোচটা আছে। আচ্ছা, এনজিওর অ্যাপ্রোচটা আছে, মানববন্ধন এবং মানে ওইটা দিলে যে আদৌ কি হবে আমরা একটা জানি না। দ্বিতীয় জায়গাটা হলো যে এই বাংলাদেশে
তিনি ক্ষমতায় এসেছেন কিন্তু একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্মারকলিপি প্রদান করে না। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে আমি আমার হিস্ট্রিটাকে খুব দ্রুত আমি ভুলে যাই। সুতরাং যে গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা এসেছে সেই সরকারের কাছে আমি দাবি জানাবো। আমি দাবি করলে আপনি সঙ্গে সঙ্গে যদি বলেন যে তাকে কেউ পাঠিয়েছে অথবা কারো পারপাস সার্ভ করার জন্য, এটি আমার একেবারেই আমার অপছন্দ। এই বাংলাদেশে এখনো একজন চা শ্রমিক একদিনে 120 টাকা মাইনে পায়। তিনি 15 বছর বুকে পাথর বেঁধে ছিলেন বলে এখনো থাকতে হবে, আমি এই কথার সাথে একমত না। তিনি কোনো কিছু বললে আপনি সঙ্গে সঙ্গে সেটিকে ষড়যন্ত্র বলবেন, আমি তার সাথেও একমত না। মানুষ তার কথাগুলো বলবে। তিতুমির কলেজের বিক্ষোভের নামে গতকালকে যেটা করেছে এটি ক্ষমার অযোগ্য, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। আপনি বিক্ষোভ করবেন, আপনার স্বাধীনতা কতটুকু? আমার নাকের আগ পর্যন্ত আপনার স্বাধীনতা, আপনি যা খুশি তাই করতে পারবেন না। একই সাথে আমি সরকারকে এটাও মনে করিয়ে দেই, ওই যে বিক্ষোভ অভ্যুত্থানের কথা বললাম না, এই সরকারের আমলে একেবারে কেলেঙ্কারির ঘটনা যেটা ঘটেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা, আমরাও কিন্তু সচিবালয় বিভিন্ন সময় ঘেরাও করেছি। আমরা যখন ছাত্রনেতা ছিলাম, অসংখ্য কর্মসূচি, পুলিশের সাথে মারামারি করেছি, পিটাপিটি, একেবারে রিয়েলি বলছি, মারামারি করেছি, আহত হয়েছি, ধরা পড়েছি, করেছি। কিন্তু সচিবালয়ের 14 তলায় উঠে উপদেষ্টার রুমের মধ্যে ঢুকে তাকে আটকে রেখে দাবি আমরা আদায় করতে পারিনি। এই কাজটা তো, সুযোগটা তো করে দিয়েছেন আপনি। এটাও তো পরিবর্তন না? এটা হ্যাঁ, এটা এক ধরনের পরিবর্তন। তবে এটা যখন আপনি করার সুযোগটা দিয়েছেন, এরকমের ঘটনাটি ঘটার পর আপনি যদি তাৎক্ষণিকভাবে দাবিটা যখন মেনে নিয়েছেন, এই প্রক্রিয়ার মধ্যে তার মানে উপদেষ্টা যখন ছিলেন তখন তো আপনি তাকে পথটা দেখিয়েছেন। তবে আমি তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তাদের প্রতি মানুষের যে সিম্প্যাথিটা আছে, আমি মনে করি যে তারা যে কথাটি বলছে তাদের শিক্ষার দিকটাকে বিবেচনায় এনে কথাগুলো বলছে, ব্যক্তিগত স্বার্থের কথা বলছে না। কিন্তু এই কাজটি করতে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট, আপনার প্রতি যে সমর্থন, সেটি যেন কোনোভাবেই মানুষ ভুল না বোঝে, এই সমর্থন যেন মানুষ প্রত্যাহার করতে বাধ্য না হয়, আপনাকে যাতে নিন্দা না করে, এবং এই ধরনের বিক্ষোভের মধ্যে মানুষের জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করবেন। এবং এই যে কালকের যেটা, আমি একজন শিশুর যে চেহারাটা দেখলাম, একজন মায়ের যে চেহারাটা দেখলাম, ভাই আমাদের এইখানে তো একটা মব জাস্টিস আপনি ক্রিয়েট করে রেখেছেন, একটা অস্থিরতা তৈরি করে রেখেছেন, এবং এখন আপনাকে আদালতে, কোর্টে এগুলোর কাছে যেতে হয় না। একজন মানুষকে আপনি চাইলে একটা কিছু বলে চিৎকার করবেন চারিদিক থেকে এসে, এই যে অস্থিরতা আমাদের। যেমন এই জায়গায় আমাকে একজন খুব করুণভাবে বললেন যে ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটলে এখন আমার খুব অস্বস্তি লাগে এই জন্যে যে কে আমার শত্রু কে আমার বন্ধু, আমি আশেপাশে তাকালে শঙ্কিত হই। এটা যথার্থই বলেছেন। এই যে ভয়টার কথা বলছেন, এটি শুধু একজন না, বহু মানুষের মধ্যে। কারণ এই সময়কালে আমি যেটুকু দেখছি, এই যে পরিবর্তনের মধ্য দিয়ে কেবল রাষ্ট্র কি পরিশুদ্ধ হবে? না, ব্যক্তিও পরিশুদ্ধ, মানসিক পরিবর্তন, মানসিক যে পরিবর্তন। আপনি সোশ্যাল মিডিয়া তো আমাদের সোসাইটির একটা বড় রিফ্লেকশনের জায়গা, আপনি সেখানে দেখবেন কোনো সহনশীলতা নাই, কারো প্রতি কারো শ্রদ্ধা নাই। একজন শিক্ষককে যে শ্রদ্ধা করতে হয় সেটি তো করে না, এটা আমরা শিক্ষক তো একেবারে সোসাইটির মধ্যে সিনিয়রের প্রতি জুনিয়রের যে আগের যে মিনিমাম শ্রদ্ধাটুকু ছিল সেটুকু চলে গেছে। এখন আমাদের মনোভাব হচ্ছে আপনি আমার শত্রু, মানে হচ্ছে আপনাকে বধ করতে হবে। প্রেস উইং এর একটা সংবাদ সম্মেলনের বক্তব্য আলোচনা করতে চাই। যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ। এই যে একটু আগে আপনি বললেন আপনাকে পছন্দ নয় বা কোনো কারণে আপনার সাথে আমার বিরোধ ছিল, এই সুযোগে আমি আপনার নামে একটা মামলা করে দিলাম। তো এই যে যাদের সংস্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ, এটি একটু ভালো সংবাদ, কিন্তু আদৌ কি এটা পালিত হচ্ছে মনে হয়? এটি কোথাও পালিত হচ্ছে না। আগের সরকারের আমলে যে গায়েবী মামলাগুলো ছিল সেটা আবার নতুন গায়েবী শুরু হয়েছে, নতুন ফর্মে ফিরে এসেছে, এবং অসংখ্য মানুষ এই মামলায় তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং এখন বাণিজ্যের একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, সেটা হচ্ছে যে মামলা দিয়ে বাণিজ্য করা। বিভিন্ন জায়গায় টেলিফোন করা হচ্ছে, আপনাকে হত্যা মামলায় দেওয়া হচ্ছে, আপনাকে এত টাকা দিতে হবে। এই প্রক্রিয়ার সাথে পুলিশ পর্যন্ত জড়িয়ে গেছে। এই গণ অভ্যুত্থানে আমরা এই যে প্রতিষ্ঠানটির কাছ থেকে যে ধরনের আত্মোপলব্ধি আশা করেছিলাম, আমি যেটা পুলিশ প্রশাসনের কথা, আমি তাদের কথা বলছি। আগে যারা ছিলেন আওয়ামী লীগ, মনে করতেন যারা আওয়ামী লীগের
সমর্থক তারা এই কাজগুলো করে গেছেন, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কেউ মানে বাদ ছিলেন না। এখন যারা এসেছেন আগের একেবারে উল্টাটা হচ্ছে। জি, ওই যে প্রবণতাটা, সেই প্রবণতার থেকে পুলিশকে এখনো বের করা যায়নি। এই যে গায়েবী মামলা, মিথ্যা মামলা, আপনি মনে হয় আপনার এখানেও বলেছি যে এই জায়গাগুলোতে সরকারের দৃঢ়তা দরকার। আপনি যদি বলেন আমাদের একাধিক মন্ত্রী মানে উপদেষ্টা বলছেন যে মানুষকে এই জায়গায় বিবেচনা করতে হবে, মানুষ তো বিবেচনা করছে না। মানুষ যখন বিবেচনা করবে না, আপনি মোবাইল কোর্ট কেন বসান, আপনি আদালত কেন বসান? সবকিছু তো মানুষের বিবেকের উপর আপনি ছেড়ে দেন না। আপনি মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে বিচার কেন করেন? কারণ মানুষ ওই আইনটা মানছেন না, এটি যখন আপনি দেখছেন তখন আপনি কতগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো বলা হচ্ছে। প্রেস উইংয়ের বক্তব্যটা কতটুকু সরকারি কর্মকর্তারা শুনবে, এই যে মামলাবাজরা কতটুকু শুনবে আমি জানি না। সায়দাবাদে সেখানকার একজন বিএনপি নেতা, আমি নামটাও বলি, নবীউল্লাহ নবী, পত্রিকায় এসেছে, আমি পত্রিকার রেফারেন্সে বলছি, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান, তিনি একটা কোল্ড স্টোরেজ করবেন বা এই রকমের কিছু একটা করবেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দরকার। পরিবেশ অধিদপ্তর থেকে গেছে কয়েক বছর আগে, গিয়ে তারা দেখেছে যে এখানে এই ধরনের প্রতিষ্ঠান করা যায় না, তারা আপত্তি করেছে। এটি হয়তো রাজনৈতিক কারণে হতে পারে। তিনি এই যে গত মাসে পরিবেশ অধিদপ্তরের সেখানকার একেবারে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত যারা ছিলেন সবাইকে আসামি করেছেন। এবং তার একটা মেয়ে কয়েক বছর আগে তাদের দাম্পত্য কলহে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই জামাইয়ের পক্ষের জামাই আত্মীয় স্বজনকেও এই মামলার আসামি করেছে। তো আমি এটা উদাহরণ হিসাবে এই কারণে দিলাম, একজন সাধারণ মানুষ হয়তো অনেক সময় কারো প্ররোচনায় কিছু করতে পারে, কিন্তু একজন পলিটিশিয়ান, তিনি তো আমার কাছে আইডল। সুতরাং এই রকমের মানে পরিস্থিতিতে তিনি যখন এই কাজগুলোর মধ্যে করেন বা আশ্রয় নেন, এর ভেতর থেকে আমাদের যে আসার জায়গাগুলো সেগুলো বন্ধ হয়ে যায়। যদিও তার দল, যে ভদ্রলোকের নাম বললাম, তার দল কিন্তু এবার এই জায়গাগুলোতে দৃশ্যমান কতগুলো উদ্যোগ গ্রহণ করছে। আমি বিএনপির কথা বলছি, যদিও তাদের প্রান্তিক লেভেলে এই বার্তাটা খুব একটা যাচ্ছে না, কিন্তু দলের পক্ষ থেকে এবার দেখছি যে বেশ একেবারে সিনিয়র নেতা থেকে শুরু করে তাৎক্ষণিকভাবে কতগুলো পদক্ষেপ গ্রহণ করছে, যেটাকে আমি ইতিবাচক, প্রশংসার যোগ্য। আপনি শিরোনাম নিশ্চয়ই শুনেছেন, শেখ হাসিনার মামলা 1 মাসের মধ্যেই এটা সমাধান করতে হবে, এবং আরেকটি শিরোনাম হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস, সবার অংশগ্রহণ চায় বিএনপি, সরকার তা উপেক্ষা করবে না। এখানে দুইটা পার্ট আছে। প্রথমত হচ্ছে, আমি আগেও বলেছি, এখনো মনে করি, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা বাংলাদেশের জনগণ, সরকার, তাদের প্রথম কাজ হচ্ছে এই হত্যাকাণ্ডগুলোর বিচার, ন্যায় বিচার নিশ্চিত করা। সরকারকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটি করতে হবে। আহতদের চিকিৎসা করা, যদিও আহতদের চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি এবং তারপরে অনেক প্রতিক্রিয়া আমরা দেখেছি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচার, ন্যায় বিচার নিশ্চিত করা। তবে আমার কাছে যেন মনে হচ্ছে, এবং এই ন্যায় বিচারের ক্ষেত্রে এই যে হত্যাকাণ্ড, এই যে অপরাধ, এর দায়ভারটা দল হিসাবে আওয়ামী লীগের যেমন আছে, সরকার হিসাবে শেখ হাসিনার তেমন আছে। সরকারের প্রধান হিসাবে শেখ হাসিনার আছে, দলের প্রধান হিসাবে তার আছে। সুতরাং এই জায়গাটায় বিচারটা করতে হবে। তবে আমি কোথাও কোথাও দেখছি যে সম্ভবত একটু তাড়াহুড়া আছে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে। এতগুলো অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, শুধুমাত্র তো আর আপনি মানবতা বিরোধী অভিযোগগুলো করছেন, গুম আছে, হত্যাকাণ্ড আছে, অন্যান্য জ্বালাও পোড়াও আছে। সুতরাং এই বিচার প্রক্রিয়া তদন্তের কাজটা যদি প্রপার তদন্তটা না হয়, তাহলে যেমন অভিযুক্ত একদিকে তিনি নিষ্কৃতি পেয়ে যেতে পারেন, আবার কখনো কখনো যথাযথ প্রক্রিয়া তদন্ত না হলে তাকে কোনো নিরপরাধ মানুষ দণ্ডিত হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা খুব সতর্কতার সাথে মানে এগিয়ে যেতে হবে। তবে সেই ক্ষেত্রে কখনো কখনো মনে হয় যে কতগুলো তাড়াহুড়া আছে কিনা। আর আরেকটা জায়গা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের পরে কিন্তু আমরা কতগুলো জায়গায় একটু উচ্ছ্বাস দেখেছি, যেটা একটু দৃষ্টিকটু লেগেছে। বিচারের জায়গায় যাতে ওই যে খেলা হবে, সোশ্যাল মিডিয়া টিডিয়া দেখেছি দ্রুত মানে গুরুত্বপূর্ণ জায়গাতে একটা অংশ বলেছে খেলা হবে। আমরা এই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা খেলা চাই না। আমরা ন্যায় বিচারটা চাই, প্রতিহিংসাটা চাই না। যদি আপনি এর মধ্যে ইতিমধ্যেই কিন্তু বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ, ডেভিড বার্গম্যান সহ এবং জাতিসংঘের যে টিম, তারাও কিন্তু কতগুলো কথা বলেছে। সরকারের কাছে আমি এটাও মনে করিয়ে দিতে চাই যে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি, আমি গণ অভ্যুত্থানের একজন সমর্থক ছিলাম, অংশগ্রহণকারী ছিলাম। আমার কাছে
5ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি তার বিচারটা চাইব। হয়তো আরেকটা অংশ তারাও কিন্তু বলবে 5 তারিখের পরে যে হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তাই সেই হত্যাকাণ্ডগুলোরও বিচার, হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করতে হবে। কারণ রাষ্ট্রের কাছে যখন আমি দাবি করব, তখন সমস্ত মানুষ কিন্তু রাষ্ট্রের কাছে সমান। আমার ওই যে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী হিসাবে আমার প্রায়োরিটি হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত, কিন্তু সরকার যখন তার পজিশন থেকে এই কাজটা করবে, সমস্ত মানুষই কিন্তু তার কাছে সমান। সব হত্যাকাণ্ডের, অপরাধের, এমনকি আজকে পর্যন্ত যেগুলো হচ্ছে সেগুলোর বিচারও কিন্তু করতে হবে। আমরা গত সরকারের বিরুদ্ধে আমাদের সব থেকে বড় অভিযোগটা ছিল যে হত্যাকাণ্ডের বিচার না করার একটা সংস্কৃতি গত সরকার চালু করে গেছে। এই সরকার যদি অর্ধেক বিচারের সংস্কৃতি চালু করে যায়, এটিও হবে একটা দুঃখজনক ঘটনা। একেবারে শেষের দিকে দ্রব্যমূল্য, আলু নিয়ে এখন অনেক ট্রল হচ্ছে। আমি জানি না যে আলু তো আমাদের একেবারে খুব সাশ্রয়ী একটা পণ্য, যে আমরা খুব সহজে আলু কিনতে পারতাম। এখন অনেকে বলে আলু তুই কার খালু। ওই যে ভাতের বদলে আলু খান, ভাতের উপর চাপ কমান, মানে এক সময় অল্টারনেটিভ ছিল। এটি দুঃখজনক। তবে যে আলুটা বাজারে এসেছে একেবারে নতুন আলু। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে কি, মানে আমি যখন সুযোগ পাই, অনেস্টির জায়গাটা আমি বলছি, আমি শুধু পলিটিশিয়ানের সমালোচনা করি, আমলাদের সমালোচনা করি, নিজেদের করি না। 1 কেজি আলু উৎপাদন খরচ কত? আপনি কেন এই আলুটা আপনাকে 400 টাকায় বিক্রি করতে হবে, আর আমাকে কেন 400 টাকায় কিনতে হবে? আজকে পত্রিকায় দেখলাম 450 টাকা। এই জায়গাগুলোতে আমি দেখেছি কোন একটা জায়গায় দেখেছি। যদিও আমাদের প্রবণতাটা হচ্ছে এই যে নতুন একটা পণ্য, মানে আমি খেতে হবে, আমাদের এই জায়গাটা কখনো কখনো নিজেদেরকেও একটু সংযত থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি বললেন শেষে, একেবারে আমাদের কিছুটা সংযত হওয়া খুবই জরুরি দরকার। আলু উঠেছে, নতুন আলু, তার জন্য এত টাকা দিয়ে কেন খেতে হবে? এই প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।